চলো আজকে আমরা শিখবো ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টারে ভেক্টর রয়েছে। ভেক্টর অ্যালজেব্রা আমরা পুরোটাই শিখবো। দেখো, তোমরা কি যখন সাধারণ অ্যালজেব্রা করো বা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছো, ছোটবেলায় থেকে সবাই শিখে এসেছো। তো তেমনি কি হচ্ছে, ভেক্টর অ্যালজেব্রাতেও ওদের ভেক্টরের কিছু নিয়ম আছে, মানে ভেক্টরের যোগ আছে, ভেক্টরের বিয়োগ আছে, ভেক্টরের গুণ আছে, ভেক্টরের গুণ দু রকমের হয় ভেক্টরের। এগুলো আমাদেরকে জানতেই হবে। এগুলো না জেনে আমাদের ফিজিক্স বোঝাটা খুব আহ, কঠিন হয়ে যাবে, কারণ ফিজিক্সে বেশিরভাগ রাশি আছে কি ভেক্টর রাশি। আর ভেক্টর রাশির যদি ভেক্টর অ্যালজেব্রা যদি না জানি আমরা, তো ভেক্টর রাশির আহ, গুণ ভাগ যোগ বিয়োগ করতে আমাদের বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করতে হবে। বিশেষ করে ক্লাস 12-এর যে ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স, এই চ্যাপ্টারগুলো যে আছে, অধিকাংশ জায়গায় ভেক্টর ইউজ হয়েছে। তো কেউ যদি ভেক্টর স্কিপ করে যায় ক্লাস 11-এ, তাহলে ক্লাস 12-এ উঠে আবার তাকে ভেক্টর পড়তেই হবে। তাছাড়া ভেক্টর না পড়ে না বুঝে ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্স বোঝাটা খুব কঠিন মনে হবে। মানে তাকে বোঝাটা মানে মুখস্থ করে পড়তে হবে, তাছাড়া বুঝতে পারবে না। তো চলো আমাদেরকে সেই ভবিষ্যতের কাজ যাতে সহজ হয়ে যায়, তাই আমরা এখনই মনোযোগ দিয়ে ভেক্টরটাকে শিখে নেব। আর ভেক্টর খুবই সহজ, একটু মনোযোগ দিয়েই ক্লাসটা শুনলে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। তো চলো আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজভাবে যাতে ভেক্টরটা মাথায় ঢুকে, সেই চেষ্টাটা আমি করব। তো আজকে আমাদের ক্লাস 11-এর একটা লেকচার, এটা চলে আসছে কত, লেকচার 5 আসবে। না 5 না, লেকচার 6। ক্লাস 11-এর চ্যাপ্টার 1-এর টোটাল 5টে লেকচার হয়েছে। তো চ্যাপ্টার 2-এ জানি না কটা লেকচার হবে, দুটো বা তিনটে লেকচার হবে। তো চলো আমরা শিখবো। আজকের লেকচার হচ্ছে 6, আর টপিকটা হচ্ছে কি, ভেক্টর। আচ্ছা, ভেক্টর কাকে বলে এগুলো একটু আলোচনা করা দরকার। আর যদিও আমি ফার্স্ট চ্যাপ্টারের লেকচার 1-এ ভেক্টর কি জিনিস আলোচনা করেছি, তাও এখানে একটু আলোচনা করতেই হবে। তো ধরো, যে সব, আগে ডেফিনেশনটা লিখি, যে যে সব ভৌত রাশির মান ও অভিমুখ দুই আছে এবং সাথে 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 ভেক্টর অলজেব্রা বা ভেক্টর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলে। ত্রিভুজ সূত্র মেনে চলে তাদের ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশি বলে। এবার কিছু উদাহরণ দিই, তারপরে আরো কিছু পয়েন্ট আছে আমরা তুলে ধরবো। উদাহরণ হিসেবে সরণ, বেগ, ত্বরণ, বল, ক্ষেত্রফল ইত্যাদি। এই রাশিগুলোর কি হচ্ছে, মান অভিমুখ আছে এবং সাথে সাথে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলে। তাই এই রাশিগুলো কি হবে, আরো আছে, যেমন ধরো, তো বেশি লিখলাম না। আহ, তো এই রাশিগুলোকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো ভৌত রাশির ভৌত রাশির মান ও অভিমুখ অভিমুখ থাকলেই থাকলেই যে ভেক্টর রাশি হবে, ভেক্টর ভেক্টর রাশি হবে হবে তার
নিশ্চয়তা নেই, তার কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। ভেক্টর রাশি হতে হলে, ভেক্টর রাশি হতে হলে, হতে গেলে ত্রিভুজ, ত্রিভুজ ভেক্টর যোগের, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলতে হবে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলতে হবে, মেনে চলতে হবে। তাহলে তিনটি শর্ত পেলাম। একটা কি, শর্তগুলো কি কি হচ্ছে, মান থাকতে হবে, মান। 2 নম্বর কি, অভিমুখ থাকতে হবে। আর 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা কি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলতে হবে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ত্রিভুজ ত্রিভুজ সূত্র মেনে চলতে হবে, মেনে চলতে হবে। তো এই তিনটে শর্ত, তিনটেই মেনে চলবে, তবেই একটা ভেক্টর রাশি হবে, নচেত ভেক্টর রাশি বলা চলবে না। যেমন উদাহরণ হিসেবে ধরো, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা কারেন্ট বলি, কারেন্ট মান, তড়িৎ প্রবাহ মাত্রার 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 মান ও অভিমুখ, অভিমুখ দুই আছে, কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলে না। কিন্তু ভেক্টর, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনে চলে না, ত্রিভুজ সূত্র মেনে চলে না, মেনে মেনে চলে না। তাই তড়িৎ প্রবাহ মাত্রাকে, তাই তড়িৎ প্রবাহ মাত্রার মান ও অভিমুখ থাকা সত্ত্বেও, মান ও অভিমুখ, অভিমুখ থাকা সত্ত্বেও কি হয়েছে, সত্ত্বেও একটি স্কেলার রাশি, একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। মনে রাখবে, এটা অনেক সময় ছোট ছোট শর্ট কোয়েশ্চেন এমসিকিউতে জিজ্ঞেস করে যে নিচের কোন রাশিটির স্কেলার রাশি, নাম অপশনে দেওয়া থাকবে, 3 বা 4 নম্বর অপশনে তড়িৎ প্রবাহ থাকবে, সেটা চুজ করবে। যে স্কেলার রাশি মানে ভেক্টর রাশি নয়, বা হতে পারে কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি স্কেলার রাশি, বা এমনটা হতে পারে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, এরকম কোয়েশ্চেন হতে পারে। তো চলো, এবার আমরা কিভাবে চিহ্নিত করে একটা ভেক্টরকে বা ডিফাইন করা হয় সেইটা আমরা জানি। চিহ্নিতকরণ, চিহ্নিতকরণ, যেটাকে আমরা ডিফাইন বলি। কিভাবে ডিফাইন করি, ধরো এর এ একটা ভেক্টর, তো এটাকে এই চিহ্ন দিয়ে, যদি মাথায় তীর চিহ্ন থাকে তাহলে আমরা, এই অ্যারোটা চিহ্ন থাকে, তবে আমরা বলবো যে সেই কোয়ান্টিটি যে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এ, এ রাশিটি হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তাহলে সঙ্গন যাই আমরা কি পেলাম, যে মান থাকবে একটা, তো মানটা হচ্ছে এ, আর এন ক্যাপটা হচ্ছে তার অভিমুখ। তার মানে একটা ভেক্টর রাশি হচ্ছে মান এবং অভিমুখের গুণফলকে বলা হচ্ছে কি ভেক্টর রাশি, বা মান এবং অভিমুখের গুণফল থাকবে একটা, যে কোনো একটা ভেক্টর রাশি। মানে ধরো আহ, যে অভিমুখ না থাকলে, আবার শুধু মান থাকলে তাকে ভেক্টর রাশি বলা চলবে না। আবার যদি, যদি এমনটা হয় যে অভিমুখ, অভিমুখ নেই, মানে এন ক্যাপ শূন্য, তাহলে, তাহলে এ কে ভেক্টর রাশি বলা চলবে না, এ কে ভেক্টর রাশি বলা যায় না। কিন্তু, কিন্তু যদি তার মান শূন্য হয়ে যায়, মান এ যদি শূন্য হয়, তাহলে
ভেক্টর রাশি হবে, কিন্তু সেটা হবে কি শূন্য ভেক্টর রাশি। তাহলে তাকে কি বলবো, শূন্য ভেক্টর রাশি, শূন্য ভেক্টর রাশি। তাহলে এ কি হয়ে যাবে, একটা শূন্য ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তো চলো আমরা ডিফাইন করলাম, এবার কয়েকটা ভেক্টর রাশির টাইপ আছে, মানে ধরন আছে ভেক্টর রাশিগুলোর জেনে নিই। তো প্রথম হচ্ছে কি সম উৎস, সম উৎস, সম উৎস ভেক্টর রাশি। সম উৎস ভেক্টর রাশি কাকে বলবো, মানে এটাকে বলে সেম সোর্স, সেম সোর্স ভেক্টর, ভেক্টর কোয়ান্টিটি। তো দেখো যদি এখানে একটা পয়েন্ট এ করলাম, এটা হচ্ছে সোর্স, তাহলে এদিকে একটা ভেক্টর এ যাচ্ছে, এখান থেকে এদিকে একটা ভেক্টর বি যাচ্ছে স্ট্রেট লাইন হবে, এবং এদিকে একটা ভেক্টর এরকম সি ভেক্টর যাচ্ছে, তাহলে এটা হচ্ছে উৎস। তাহলে এই তিনটি ভেক্টরকে কি বলবো আমরা, সম উৎস ভেক্টর, মানে তিনজনেরই উৎস হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে এ বি সি হচ্ছে এ বি ও ভেক্টর সি, তিনটি ভেক্টর, তিনটি তিনটি হচ্ছে সম উৎস ভেক্টর, সম উৎস ভেক্টর, একই উৎস থেকে উৎপন্ন সম উৎস ভেক্টর। এবার চলো, এবার সমরৈখিক ভেক্টর জানবো আমরা, বা সমরৈখিক, সমরৈখিক বা এটাকে বা এক বা রৈখিক ভেক্টরও বলা চলে, সরল রৈখিক, সরল রৈখিক ভেক্টর কে ইংরেজিতে লিনিয়ার, লিনিয়ার ভেক্টর বলে, ভেক্টর। ধরো দুটো ভেক্টর নিচ্ছে আমরা, যদি ধরো দুটো বা তিনটে ভেক্টর একই লাইন বরাবর যদি থাকে, একই লাইনে থাকে, তাহলে একই লাইনে যদি বিস্তৃত থাকে, তাহলে এটাকে সমরেখীয় আর সরল রৈখিক ভেক্টর বলা চলে। যেমন এ ভেক্টর এরকম আছে, বি ভেক্টর এরকম আছে, সি ভেক্টর আরেকটু বড় আছে, কম বেশি ছোট বড় থাকতে পারে। তো চলো এর শর্তগুলো কি হচ্ছে, সমরৈখিক বা এক রেখীয় বলে, এক রেখীয় বা এক রেখীয়, মানে একটা রেখায় আছে তাই এরকম নাম আর কি, সরলরৈখিক, সমরৈখিক বা এক রেখিক। তো চলো এর শর্ত কি হচ্ছে, এরকম শর্ত হবে যে এ ভেক্টর কি হবে বি ভেক্টরের আলফা টাইমস অফ বি ভেক্টর। মানে ধরে নাও কিছু গুণ থাকবে, আলফা হচ্ছে আলফা একটা ধ্রুবক, ধ্রুবক বা সংখ্যা থাকতে পারে, আহ, সংখ্যা থাকতে পারে 1 2 3 4 5 এরকম হতে পারে। আবার বি ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি গামা সি ভেক্টর। তাহলে আমরা এ ভেক্টরের রিলেশন কি পাবো, এ এর সাথে সি এর কি পাবো, তাহলে আলফা গামা সি ভেক্টর। বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এ ভেক্টর সমান বিটা সি ভেক্টর। উদাহরণ হিসেবে ভেক্টরগুলোকে আমি এমনি রাফলি নিচ্ছি। এ ভেক্টর ধরো এরকম আছে যে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে বি ভেক্টর কিরকম হবে, বি ভেক্টর হচ্ছে কি 3 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ প্লাস 9 কে ক্যাপ। তো দেখো এখান থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই, তাহলে আমরা এখানে কি বলতে পারি, বেঁচে থাকবে কি আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কত আসছে 3 কে ক্যাপ। তাহলে এটা আমরা লিখতে পারি কি 3 × এ ভেক্টর। তাহলে এদিকে বি ভেক্টর, তাহলে এ বি এর মধ্যে একটা রিলেশন চলে, আমরা বলতে পারি যে এখানে বি ভেক্টর হচ্ছে এ ভেক্টরের 3 গুণ, মানে 3 টাইমস বা 3 গুণ বড় আছে, বাস এইটুকু বলতে পারি। আর অভিমুখটা কিরকম আছে, অভিমুখ একই দিকে আছে, মানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনজন একই রকম একই দিকে থাকবে। তো শুধু মানটা চেঞ্জ হতে পারে কিন্তু অভিমুখ সেম থাকবে। তো আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা সি ভেক্টরকে যদি ধরে নাও, সি ভেক্টর এমনটা হলো যে 2/3 আই ক্যাপ মাইনাস 4/3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এমনটা হতে পারে। তাহলে আমরা এখান থেকে কি কমন আসছে দেখো তো, 2/3 যদি কমন নিই,
তাহলে পরে থাকবে কত, আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তারপরে 2 কমন চলে গেল, 1/3, তো এখানে 3k ক্যাপ লেখা যাবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে সি ভেক্টর ইকুয়ালস টু কত আসছে, 2/3 টাইমস অফ এ ভেক্টর। তাহলে এই একটা আলফা বিটা বা গামা যাই ধরো, এটা একটা সংখ্যা চলে এলো, আর এই ভেক্টর। তাহলে আশা করি সমরৈখিক ভেক্টর বোঝা গেছে। শর্ত দেখে মানে ভেক্টর দেখে মোটামুটি বোঝা যায়, মানে দেখবে এখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস এখানে প্লাস, আর দেখবে একটা মাল্টিপল থাকবে, একটা মাল্টিপল থাকবে, তবে বোঝা যাবে যে ভেক্টর তিনটে বা দুটো এক রেখীয় ভেক্টর আছে বা সমরৈখিক ভেক্টর আছে। আচ্ছা, এবার চলো যদি আমরা সমান্তরাল সমমুখী ভেক্টর বলি, সমান্তরাল সমমুখী ভেক্টর, এটাকে বলা হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর, দুটো ভেক্টরকে কখন প্যারালাল বলা যাবে বা সমান্তরাল সমমুখী বলা যাবে? ধরো এটা একটা ভেক্টর এরকম যাচ্ছে, এ ভেক্টর, নাম দিলাম এ, আর একটা ভেক্টর এরকম এর সাথে সমান্তরাল যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ বি এর মধ্যে মানের কিছু একটা এ থাকতে পারে, আহ, তফাৎ থাকতে পারে, কিন্তু অভিমুখটা কি হবে, দুজনের একই দিকে থাকবে। তো ওই যে সমরৈখিক ভেক্টরকে সমান্তরাল ভেক্টর বলা যাবে কিনা দেখো তো। সমমুখী বা সরলরৈখিক ভেক্টর যে ছিল, এটা আসছে না এখন। হ্যাঁ, এই যে এইটার এটা, এরা দুজন কি হচ্ছে, একই লাইন, মানে আমি যদি চাই একে, সরি, এ কে উঠিয়ে এখানে রেখে দিই, তো একই রকম হলো, একই লাইন বরাবর আছে, তো এ বি কে সমান্তরালও বলা চলে, মানে একই লাইন বরাবর আছে। আচ্ছা, এ অ্যান্ড বি সমান্তরাল ভেক্টর এবং মান আলাদা হতে পারে কিন্তু অভিমুখ একই দিকে থাকবে। তো দুটি সমান্তরাল সমমুখী ভেক্টরের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আবার উল্টো ভাবে বলতে পারি, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। উল্টো ভাবে লেখা, আর উল্টো ভাবে, যদি দুটি ভেক্টরের ভেক্টরের যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুটি ভেক্টর দুটি কে সমান্তরাল সমমুখী ভেক্টর বলা চলে। সমান্তরাল সমমুখী ভেক্টর বলা চলে বলে। তো আশা করি সমান্তরাল সমমুখী ভেক্টরটা বোঝা গেল। তো এবার চলে আসছি সমান্তরাল বিপরীতমুখী ভেক্টর। সমান্তরাল সমান্তরাল বিপরীতমুখী বিপরীতমুখী ভেক্টর, একে অ্যান্টি প্যারালাল বলে, অ্যান্টি প্যারালাল ভেক্টর বলে। তো কিরকম, দুটো ভেক্টর একে অপরের কি থাকবে, সমান্তরাল থাকবে, কিন্তু অভিমুখটা কি থাকবে, উল্টো দিকে থাকবে। ধরো এ ভেক্টরটার চিহ্ন দিয়ে দিলাম, মানে যেদিকে তীর চিহ্ন বোঝাবে সেই দিকে অভিমুখ। এ ভেক্টর এখানে এইদিকে তীর চিহ্ন এইদিকে বোঝাচ্ছে, মানে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। আর আমি একটা বি ভেক্টর চিহ্নিত করলাম, বি ভেক্টর কি হচ্ছে, এ যাচ্ছে রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, এটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, আর এটা রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। তাহলে এই ভেক্টর দুটিকে বলা যাবে সমান্তরাল বিপরীতমুখী ভেক্টর। তবে ওই দুটো ভেক্টরের মান সমানও হতে পারে, আবার আলাদাও হতে পারে। যদি সমান হয় তখন আমরা কি বলতে পারবো, যে সমান্তরাল, দুটি সমান ও সমান্তরাল বিপরীতমুখী ভেক্টর। মান সমান হলে বলা যায়। একটু দাঁড়া, যে লোডিং নিচ্ছে আবার, যে এবার চলে আসছি সমতলীয় ভেক্টর। সমতলীয়
তলীয় ভেক্টর, এটাকে কো-প্ল্যানার ভেক্টর বলে। ধরো একটা প্লেন ড্র করলাম আমরা, এখানে একটা টেবিল, ধরো টেবিল নিয়ে নিলাম বা খাতার পেজ ধরো, এইখানে ধরো এরকম করে দুটো ভেক্টর, আমরা দুটো বা তিনটে ভেক্টর নিচ্ছি, এটা এ নিলাম, এটা বি ভেক্টর নিলাম, আর এদিকে একটা এরকম করে সি ভেক্টর নিলাম। তো এই তিনটি ভেক্টর যে একটা তলে আছে, তলে যদি থাকে, তখন ভেক্টর তিনটিকে বলবো সমতলীয় ভেক্টর। তো এর শর্ত কি? এর শর্ত হচ্ছে এইরকম, যে একতলীয়, একতলীয় বা সমতলীয় একই ব্যাপার, একতলীয় বা সমতলীয় হওয়ার শর্ত কি হচ্ছে, হওয়ার শর্ত হচ্ছে এইরকম, যে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর শুড বি জিরো। যদি এইটা ক্যালকুলেশন করে শূন্য আসে, তাহলে ভেক্টর তিনটে কি হয়ে যাবে, একতলীয় ভেক্টর হয়ে যাবে বা সমতলীয় ভেক্টর হয়ে যাবে। আর যদি শূন্য না আসে, তাহলে বলবো ভেক্টর তিনটি সমতলীয় নয়। এ ডট বি ক্রস নট, বি ক্রস সি নট ইকুয়ালস টু জিরো, তাহলে তাহলে বলা যাবে কি, তাহলে ভেক্টর তিনটি, ভেক্টর তিনটি সমতলীয় নয়, সমতলীয় নয়। এবার এইটা কি করে বার করব, সেটা আমরা যখন ভেক্টর প্রোডাক্ট শিখবো, ভেক্টরের মাল্টিপ্লিকেশন দু রকমের হয়, স্কেলার প্রোডাক্ট অ্যান্ড ডট প্রোডাক্ট, তখন আমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পেরে যাবো। তো এখন আমরা এটাকে আর বেশি সিম্পলিফাই করব না, এইটুকুই থাকলো শর্ত হিসেবে, পরে আমরা এটাকে আবার আলোচনা করব। তো চলো, এবার কোনো ভেক্টরকে যদি ধরো কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে, যদি কোনো ভেক্টরকে, কোনো একটি ভেক্টরকে -2 এবং শুধু 2 দিয়ে গুণ করলে, করলে নতুন যে ভেক্টরটি পাওয়া যাবে, নতুন যে ভেক্টরটি পাওয়া যাবে, ভেক্টরটি পাওয়া যাবে, যাবে তার মান ও অভিমুখ কোন দিকে হবে? মান ও অভিমুখ, অভিমুখ কেমন হবে, কেমন হবে? তো চলো, ধরে নিচ্ছি এ একটা ভেক্টর আছে এরকম, যে এরকম আছে ভেক্টরটা এ, এরকম আছে, এর মান কত আছে, ধরে নিচ্ছি আমরা 5n ক্যাপ। তো এখন যদি আমরা একে ধরে নিচ্ছি বি ভেক্টর, ধরে নিচ্ছি 2 মাল্টিপ্লাই করার পর আমরা একটা নতুন ভেক্টর নাম দিয়ে দিলাম, সরি, নতুন ভেক্টর একটা নাম দিয়ে দিলাম বি ভেক্টর। তো সেই বি ভেক্টরটা কি হবে, আমরা সেটা দেখতে পারবো, দেখবো। এখন ইরেজার কাজ করছে না, আচ্ছা, কাজ করছে না। কিসের জন্য হচ্ছে এটা বোঝা মুশকিল, স্লো হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 2 ইন্টু, ডট না হলে লেখা যাবে না, এ না, ডট না হয়ে গেছে ইরেজার হয়ে গেছে।
চলো এবার শুরু হয়েছে, এবার কাজ করছে। তো দেখো এ ভেক্টরের সাথে দুই দিয়ে গুণ করার পর যে ভেক্টর পাচ্ছি তার নাম দিচ্ছি আমরা বি ভেক্টর। তো নতুন একটা ভেক্টর তৈরি হচ্ছে, টু এ ভেক্টর। তাহলে দেখো তো টু থাকলো, আর এখানে আমরা মাল্টিপ্লাই করে দেবো কত, এর ভ্যালু কত আছে 5 n ক্যাপ। তাহলে সংখ্যাগুলো মাল্টিপ্লাই হয়ে গেলো, 5 দিয়ে 10 n ক্যাপ। তার মানে কি হচ্ছে, অভিমুখ এ অ্যান্ড বি এর অভিমুখ একই দিকে থাকছে, কিন্তু বি ভেক্টরটা কত হয়ে যাচ্ছে, মান হয়ে যাচ্ছে তার ডবল হয়ে যাচ্ছে। তার মানে বি ভেক্টর পেয়ে যাচ্ছে আমরা, এর মান 5 ছিল, এখন পেয়ে যাচ্ছি 10 n ক্যাপ। তার মানে এখানে হচ্ছে কি, ভেক্টরটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, ভেক্টর দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, মানে যত দিয়ে গুণ করবে সেটা হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে ত্রিগুণ হয়ে যেত, তিন গুণ হয়ে যেত, 4 দিয়ে গুণ করলে 4 গুণ হতো, 5 দিয়ে গুণ করলে 5 গুণ হয়ে যেত। এবার চলো সি আরেকটা ভেক্টর আমরা ধরছি, সেটা -2 দিয়ে গুণ করবো, -2 ইন্টু এ ভেক্টর। তাহলে কত হচ্ছে, -2 ইন্টু 5 n ক্যাপ। তাহলে কত হচ্ছে, -10 n ক্যাপ। তো এই মাইনাসটাকে আমরা এন ক্যাপের সাথে লিখি। এটা মানে হচ্ছে কি, এন ক্যাপ যেদিকে মাইনাস আছে, মাইনাসটা বোঝাচ্ছে এন ক্যাপের বিপরীত দিকে। তার মানে এই যে এটা যে ছিল এ ক্যাপ, এখন সি ক্যাপটা কিরকম আসবে, সি ক্যাপ আসছে, সি ভেক্টরটা আসছে কি, মান হচ্ছে ডবল, কিন্তু অভিমুখ হচ্ছে কি উল্টো দিকে। তো সি ভেক্টরটা নতুন একটা ভেক্টর তৈরি হচ্ছে, যেটা হচ্ছে কি এ ভেক্টরের ডবল হয়ে যাচ্ছে মান, আর অভিমুখ কি হচ্ছে, আহ, বিপরীত দিকে হচ্ছে। তো দেখো স্কেলার সংখ্যা দিয়ে গুণ করলে মান নর্মালি যেরকম আমরা আহ, সংখ্যাগুলোর গুণ করি তেমনই হবে। প্লাস থাকলে তো অভিমুখের কোনো চেঞ্জ হবে না, কিন্তু মাইনাস থাকলে অভিমুখের চেঞ্জ হয়ে যাবে। মাইনাসটাই বলছে যে অভিমুখ 180 ডিগ্রি হয়ে গেছে, এটাই আর কি। চলো এবার আমরা তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র জানবো। ভেক্টর যোগের যোগ বিয়োগ যে শিখবো এবার ভেক্টরের, তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র শিখবো। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ত্রিভুজ, তো এটাই ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল ল, ভেক্টর ট্রাইঙ্গেল। তো চলো আগে একটা ট্রাইঙ্গেল ড্র করে নিই, ত্রিভুজ আমরা এঁকে নিই। ধরো ত্রিভুজের এটা বাহুর নাম দিলাম এ ভেক্টর, এই বাহুর নাম দিয়ে দিলাম বি ভেক্টর, আর এই যে ত্রিভুজের এই বাহুটার অভিমুখকে এরকম দিলাম, আর নাম দিলাম সি ভেক্টর। তো ত্রিভুজ সূত্র কি হচ্ছে, যে এই ত্রিভুজের ক্রমানুসারে বা ক্রম অনুসারে যে কোনো দুটো ভেক্টরের যোগফল কি হবে, ত্রিভুজের অন্য বাহুটির সমান এবং সমান হবে এবং বিপরীতমুখী হবে। যেমন আগে লিখে নিই যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ত্রিভুজের এটা সূত্র হচ্ছে, ক্রম অনুসারে সারে গৃহীত দুটি বাহু ভেক্টরের যোগফল, দুটি বাহু ভেক্টরের যোগফল বিপরীত ক্রমে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত গৃহীত তৃতীয় বাহুর তৃতীয় বাহু ভেক্টরের সমাধান, তৃতীয় বাহু ভেক্টরের সমান হবে। এবার এই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো যে কোনো ত্রিভুজ, তো এইটা ত্রিভুজ ধরছি, এইটা ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু ভেক্টরের যোগফল, ক্রম অনুযায়ী। দেখো ক্রম মানে এখানে অভিমুখকে নির্দেশ করছে, মানে এই ত্রিভুজের যদি আমি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন আর ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন যদি ধরি, ঘড়ির কাঁটার বিপরীত কিরকম যাবে, এইটা লাইন হয়ে এরকম হয়ে এরকম যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন যদি বলি, এদিক দিয়ে এদিক দিয়ে এদিকটা বোঝাবে।
তো দেখো কোন দুটো বাহু একই রকম ঘূর্ণন হচ্ছে। তো দেখো এ এখান থেকে যদি ধরি, এ এরকম যাচ্ছে, আবার বিও এরকম যাচ্ছে। তো এটাকে যদি কমপ্লিট সাইকেল করি, কমপ্লিট চক্র করি, তাহলে এ এরকম ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিও কি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। তো এই দুটোর কি হয়ে যাচ্ছে, অভিমুখ এক হয়ে যাচ্ছে, একই দিকে হচ্ছে। তো ওরাই হলো ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু। এবার যদি বিসি একই রকম অভিমুখ থাকতো, তাহলে বিসি এর যোগফল করতাম। তো এখানে কি হচ্ছে, যে কোনো ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু ভেক্টরের যোগফল। তাহলে এ এন্ড বি পেলাম ক্রম অনুসারে, তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টর বল। এই ভেক্টরের যোগফল ওই ত্রিভুজের বিপরীত ক্রমে, বিপরীত ক্রম মানে এটা একটা ক্রম হলো, মানে এ বি, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকের একটা ক্রম। আর একটা অন্যটা ক্রম হচ্ছে কি সি, ঘড়ির কাঁটার দিকের ক্রম আছে, মানে ঘূর্ণন আছে। তো বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু ভেক্টরের সমান হবে। তো তৃতীয় বাহু ভেক্টর সি, এটা হয়ে যাচ্ছে সি ভেক্টর। আচ্ছা, এটা বোঝার জন্য আরো কয়েকটা ত্রিভুজ আমরা ড্র করছি। যেমন ধরো এখানে আরেকটা ত্রিভুজ নেব, যেটাতে আমরা এই রে কি হলো এটা, এরকম এরকম। তো আমি বি ভেক্টরকে এরকম ধরলাম, আর সি ভেক্টরকে এরকম ধরলাম। তাহলে বি এন্ড সি একই রকম ক্রম হচ্ছে, বিও এইদিকে ঘুরছে, সিও এরকম ঘুরছে। তাহলে এই দুটোর সাম কি হবে, এই 3 নম্বর বাহুটা হবে। এটা তাহলে 1 নম্বর বাহু, 2 নম্বর বাহু, 3 নম্বর বাহু, তাহলে এটা হয়ে যাবে। আর তার অভিমুখ কোন দিকে হবে, দেখো বিপরীত দিকে ছিল। এই যে দেখো ঘূর্ণনটা বিপরীত ক্রম ছিল, এদের যা ক্রম হবে সি এর ক্রম বিপরীত দিকে হবে। বা এখানে বি এন্ড সি এর ক্রম যেদিকে হচ্ছে, এর ক্রম কি কোন দিকে হবে, উল্টো দিকে হবে। তাহলে এ ভেক্টর হয়ে যাচ্ছে এটা। তাহলে এখন আমরা যদি লিখতে যাই ত্রিভুজের ভেক্টর যোগফলের সূত্রটা, তাহলে কিরকম হবে, বি এন্ড সি সেম ক্রম ফলো করছে, তাহলে বি ভেক্টর যোগ সি ভেক্টর সমান কি হবে, এইটা লিখবো আমরা এ ভেক্টর। তো চলো, এইরকম আরেকটা সামান্তরিকের সূত্র আছে। যেমন ধরো একটা ত্রিভুজকে যদি আমরা, এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজের এরকম যদি আমরা ড্র করি, তো একটা সামান্তরিক হয়ে যাবে। তো এটার নাম দিলাম আমরা এ ভেক্টর। তো সমান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে এটাও কি হয়ে যাবে এ ভেক্টর। সমান বললাম মানও সেম আর অভিমুখে সেম, তাহলে সমান অ্যান্ড সমান্তরাল হয়। এবং এটাকে আমরা বি ভেক্টর নাম দিলাম। তো এটাও সমান্তরিকের এই বাহু দুটো কি হবে, একটু অন্যরকম হচ্ছে, একটু এই লাইনটা একটু এইভাবে নামতো, দুটো সমান এবং সমান্তরাল, তাহলে এই দিকেও বি ভেক্টর চলে এলো। তো আমরা কি বলবো, কোনো সামান্তরিকের, কোনো সামান্তরিকের এর সন্নিহিত, সন্নিহিত দুটি সমজাতীয়, সমজাতীয় ভেক্টরের, সমজাতীয় বাহু, আচ্ছা লিখলাম কোন সমান্তরিকের সন্নিহিত দুটি সমজাতীয় বাহু ভেক্টরের, বাহু ভেক্টরের সমান্তরিকের সন্নিহিত এর সমজাতীয়, আচ্ছা একটু গন্ডগোল হচ্ছে, দাঁড়াও ভাষাটা একটু ঠিক হচ্ছে না। এখানে কেটে দিয়ে নিচে লিখছি যে কোন সামান্তরিকের, কোন সামান সামান্তরিকের দুটি সন্নিহিত হিত বাহুকে সমজাতীয়, সমজাতীয় ভেক্টর দ্বারা চিহ্নিত করলে, ভেক্টর দ্বারা
সমজাতীয় মানে এ ভেক্টর এন্ড বি ভেক্টর দুটো সমজাত হয়, মানে যদি একে দৈর্ঘ্য বলি মানে সরণ বলি, বিও সরণ হবে, একে যদি বল বলি তো বিও কি হবে, বল হবে। তো সমজাতীয় ভেক্টর দ্বারা চিহ্নিত করলে চিহ্নিত করলে ওই বাহু দুটির বাহু দুটির ছেদবিন্দু ছেদবিন্দু বাহু দুটির মধ্যবর্তী ছেদবিন্দু বা বাহু দুটির ছেদবিন্দু গামী সমান্তরিকের কর্ণ সমান্তরিকের ওই বাহু দুটির ছেদবিন্দু, মানে এই দুটো বাহু দুটির ছেদবিন্দু নাম দিয়ে দিলাম সি ভেক্টর। তো সিটা কি হচ্ছে, গামী ছেদবিন্দু গামী সমান্তরিকের কর্ণ ওই বাহু দুটির লব্ধির লব্ধির মান ও অভিমুখ নির্দেশিত করবে, অভিমুখ নির্দেশ করবে। তো এটা হয়ে গেল সামান্তরিকের সূত্র। তো দেখো আরেকবার বলছি, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত মানে পরপর দুটো বাহু, মানে সন্নিহিত বলতে এখানে পরপর দুটো বাহু এ এবং বি, বাহুকে সমজাতীয় ভেক্টর দ্বারা চিহ্নিত করলে এ এবং বি সমজাতীয়, বল বল দুটো হবে, বা বেগ বেগ হবে, ত্বরণ ত্বরণ হবে, সরণ সরণ হবে, করলে ওই বাহু দুটির ছেদবিন্দু সি ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণ ওই বাহু দুটির লব্ধির মান এ এবং বি এর লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে, মানে ত্রিভুজের সূত্রের মতোই আর কি। তাহলে সামান্তরিক সূত্র থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, সিদ্ধান্তটা কি, যে দুটো ভেক্টর যদি এইরকম থাকে, এ ভেক্টর এইরকম এবং বি ভেক্টর এইরকম, তাহলে এদের যে যোগফল সি হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এদের যে লব্ধি আছে বা যোগফলের লব্ধি সেটা কি ওদের মিডল দিয়ে পাস করবে, তাহলে সি ভেক্টর হচ্ছে এটা দিয়ে পাস করবে। তার মানে সি ভেক্টরের অভিমুখ মানে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টরের যোগফল করার পর যে নতুন যে ভেক্টর পাচ্ছি তার নামকরণ করছি আমরা সি ভেক্টর, তার অভিমুখ আমরা এখন বলে দিতে পারছি। মানটা আমরা পরে নির্ণয় করব, কিন্তু এখন অভিমুখটা দেখ আরো কয়েকটা ভেক্টর অভিমুখ পার করি আমরা। যেমন ধরো এইখানে আমরা ধরে নিচ্ছি এইদিকে একটা পি ভেক্টর এ, ক্যাপিটাল এ ভেক্টর, ক্যাপিটাল এ ভেক্টর ধরো না, এটাকে আমরা পি ভেক্টর ধরে নিচ্ছি, পি ভেক্টর এদিকে যাচ্ছে এবং এদিকে আমরা ধরে নিচ্ছি এটা কিউ ভেক্টর এইদিকে আছে। তাহলে এখন বার করতে বলছে কি এ ভেক্টর, এ হচ্ছে কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের যোগফল বার করব। তাহলে এবার দেখো আরেকটা হচ্ছে কি সি ভেক্টর, আচ্ছা বি ভেক্টর ডিফাইন করছি, বি ভেক্টর হচ্ছে কি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তো মাইনাসটাকে এইরকম করতে পারি আমরা, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, একই ব্যাপার, মানে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের যোগ করছি। সি ভেক্টর কি করতে পারি আমরা, সি ভেক্টর করতে পারি যে মাইনাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, মানে সি ভেক্টর হচ্ছে মাইনাস পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি, যোগফলের লব্ধি। আচ্ছা ডি ভেক্টর কি করতে পারি, ডি ভেক্টর বার করতে হবে, অভিমুখ বার করতে হবে, যেটা হচ্ছে মাইনাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে চলো এ বি সি ডি ভেক্টরের মান বার করবো না, আমি এখন লব্ধি বার করবো, মানে লব্ধির অভিমুখ বার করবো। তো মানটা আমরা পরে শিখবো, এখন যেহেতু আমরা সামান্তরিকের সূত্র থেকে বা ত্রিভুজের সূত্র থেকে লব্ধির অভিমুখটা ক্লিয়ার বুঝতে পেরে গেলাম, তাই এ বার করবো অভিমুখ। তো দেখো এখানে কি পি ভেক্টর আছে কিউ ভেক্টর আছে, কিন্তু মাইনাস পি মাইনাস কিউ ডিফাইন হয়। তো আমরা যদি এইদিকে এটা ধরে নিলাম মূল বিন্দু, মূল বিন্দু বা উৎস, আর এই এটা হয়ে গেল, তাহলে এই দিকে যাওয়াটাকে এই দিকের অভিমুখকে বলছি পি ভেক্টর, তো এই দিকের অভিমুখকে বলবো আমরা মাইনাস পি ভেক্টর। এখান থেকে এই দিকে যাচ্ছে কিউ ভেক্টর, তো উল্টো দিকে গেলে মাইনাস কিউ ভেক্টর। তো এখন দেখো এ কি বলছে, এ বলছে পি এন্ড কিউ এর মাঝখানে দুটোর যোগফল হচ্ছে, তো যোগফল করলে বা লব্ধি করলে লব্ধি কোনটা দিয়ে যাবে পাস করবে, এ পি এবং কিউ এর মধ্যে দিয়ে পাস করবে। তো একটু আগে আমরা সামান্তরিকের সূত্রটা লক্ষ্য করবে, দেখো এইখানে দেখো এ ভেক্টর ছিল বি ভেক্টর ছিল, এদের লব্ধি কি, এদের লব্ধি যে সি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা কোনটা দিয়ে পাস করছিল, ওদের মিডিল দিয়ে। তাহলে আমরা এখন বলতে পারি যে সামান্তরিকের সূত্র থেকে যেটা আমরা শিখলাম বা ত্রিভুজ সূত্র থেকে আমরা এখানে সহজে অভিমুখগুলো বার করে নিতে পারি। তাহলে এই দিকে কে যাবে, এই দিকে যাবে এ ভেক্টর। আচ্ছা বি ভেক্টর কি হচ্ছে পি পজিটিভ মাইনাস কিউ, মানে পি আর মাইনাস কিউ এর প্লাস,
তাহলে ধরো এদিকে পি প্লাস আর এটা মাইনাস কিউ, তাহলে এদের মাঝখান দিয়ে চলে যাবে। তাহলে এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, বা এমন বলতে পারি পি এবং কিউ এর বিয়োগ হচ্ছে, সাবট্রাকশন হচ্ছে। তো ওদের অভিমুখ ভেক্টর কোন দিকে যাবে, ধরো পি এদিকে কিউ এদিকে, তো ওদের বিয়োগ করলে বা সাবট্রাক্ট করলে যে লব্ধি ভেক্টর পাবো তার অভিমুখ কোন দিকে যাবে, এই দিকে যাবে। আচ্ছা সি ভেক্টর কি হচ্ছে মাইনাস পি আর কিউ, মাইনাস পি আর কিউ এর মিডিল দিয়ে যাবে। আচ্ছা এটা একটু এরকম যাবে, এই লাইনটা, মানে এইটা লাইন দুটো একই লাইনে থাকে। তাহলে সি ভেক্টর হয়ে গেল। এবার ডি কি বলছে মাইনাস পি মাইনাস কিউ, তাহলে বি এইরকম পাস করবে, এটা হয়ে গেল ডি ভেক্টর। তো আশা করি অভিমুখটা বোঝা গেল, দুটো ভেক্টরকে যোগ বা বিয়োগ করলে যে নতুন ভেক্টর তৈরি হবে তার অভিমুখ কোন দিকে হবে সেটা আশা করি শেখাতে পেরেছি। আর একটা নিউমেরিক্যাল দিয়ে দিচ্ছি, যেটা ধরো এরকম আছে যে এ ভেক্টর এইরকম যাচ্ছে আর বি ভেক্টর এরকম আসছে। এবার এখানে কি কি বার করতে হবে অভিমুখ, সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ডি ভেক্টর কি বার করতে হবে, এ ভেক্টর পজিটিভ মাইনাস বি ভেক্টর বার করতে হবে। ই ভেক্টর কি বার করতে হবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বার করতে হবে। আর এফ ভেক্টর কি অভিমুখ বার করতে কিরকম, এফ ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এটার অভিমুখ বার করতে হবে। তো মাথায় রাখবে এইরকম সিচুয়েশনে আমরা সবসময় মূল বিন্দুগামী রাখবো না, মূল বিন্দু থেকে বহির্মুখে রাখবো ভেক্টর গুলোকে। তো এই বি ভেক্টরটা দেখো মূল বিন্দুগামীর দিকে চলে আসছে, তো একে আমরা যদি এক্সটেন্ড করে দিই তাহলে আমরা বলতে পারি যে বি ভেক্টর এই দিকে চলে যাচ্ছে। তো উল্টো দিকে কে যাবে, এই উল্টো দিকে ডিরেকশনটা ডিফাইন হয়ে গেল মাইনাস বি ভেক্টর। আচ্ছা এ তো এইদিকে যাচ্ছে, তাহলে এবার কি হচ্ছে এই দিকটা হয়ে যাচ্ছে মাইনাস বি মাইনাস এ ভেক্টর। এবার চলো দেখো সি কি ছিল এ প্লাস বি, তো এ এদিকে প্লাস বি এদিকে, বি এদিকে যাচ্ছে, তাহলে সিটা পাবো আমরা এই বরাবর। আচ্ছা ডি কি, ডি হচ্ছে এ পজিটিভ মাইনাস বি, তো এ পজিটিভ মাইনাস বি তো এদিকে যাচ্ছে, মাইনাস বি এদিকে, তাহলে এটা চলে গেল ডি ভেক্টর, ডি ভেক্টর এই দিকে যাবে। ই ভেক্টর কোন দিকে যাবে, বি পজিটিভ আছে মাইনাস আর এ মাইনাস আছে, মাইনাস এ আর বি এর মিডিল দিয়ে পাস করবে কোন ভেক্টর, এটা চলে যাবে ই ভেক্টর, ক্যাপিটাল ই ভেক্টর। আর এফ কি হচ্ছে মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ এদিকে মাইনাস বি ওইদিকে, তাহলে ওদের মিডিল দিয়ে একটা এফ ভেক্টর পাস করবে। তো আশা করি আর ভালো করে ক্লিয়ার হয়েছে সবার যে অভিমুখ কি কোন দিকে বার করবো দুটো ভেক্টরের, লব্ধি ভেক্টরের অভিমুখ। এবার চলে যাই আমরা মান নির্ণয় করবো লব্ধি ভেক্টরের মান। তো তার আগে ভেক্টরের একটু বিভাজন দেখে নিই। একটি ভেক্টরের একটি ভেক্টরের ভেক্টরের উলম্ব এবং অনুভূমিক বিভাজন, অনুভূমিক ভূমিক বিভাজন বা উপাংশ বলা চলে, উপাংশ। তো এটা বিভাজনের পরেই আসবে, মানে ভেক্টর বিভাজন বলা চলে এটাকে। তো এটা হচ্ছে কি উলম্ব মানে হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল কম্পোনেন্ট, কম্পোনেন্ট। তো চলো আশা করি এবার বোঝায়। ধরো আমি এরকম একটা অ্যাক্সিস বা অক্ষ ড্র করে নিচ্ছি, যেটা হচ্ছে এটা এক্স অক্ষ আর এদিকটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আর একটা ভেক্টর এইরকম যাচ্ছে এ ভেক্টর, তো ভেক্টরটা চলে যাচ্ছে কি এইরকম, অভিমুখ তো এই বরাবর চলে যাচ্ছে অনেক দূরে, কিন্তু মান যদি বলি কতটা যাচ্ছে, মান যতটুকু এই যে সলিড লাইন অব্দি আছে এইটুকু দৈর্ঘ্যটা হচ্ছে এই ভেক্টরের দৈর্ঘ্য মান, আর অভিমুখটা ওই বরাবর ডটেড লাইন বরাবর ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে। এবার এই ভেক্টরটা ধরে নিচ্ছি যে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে, ওয়াই এর সাথেও কি একটা কোণ করে আছে, তো আমি এক্স অক্ষের সাথেই ধরে নিলাম। তো এখন একটা ত্রিভুজ এরকম ড্র করে দিই। এইখানে যেখানে এ ভেক্টরটা শেষ হচ্ছে ওখান থেকে একটা লম্ব আমি এক্স অক্ষের উপর টেনে নিলাম, তাহলে দেখো একটা 90 ডিগ্রি ত্রিভুজ হয়ে গেল, 90 ডিগ্রি ত্রিভুজ তৈরি হয়ে গেল। যেটা 90 ডিগ্রি ত্রিভুজে এইটুকুর মান অতিভুজের মান দেওয়া আছে আমাদের, কত অতিভুজের মান দেওয়া আছে মোট এ, মানটা এ আর এ ভেক্টর অভিমুখ এদিকে, তো অভিমুখ দেখার দরকার নেই এখন শুধু মান। তাহলে ভূমি আর লম্ব মান কত হবে, তো আমরা দেখো যদি কোস থিটার ফর্মুলা লিখি, যারা এটা জানো যে কোস থিটা সাইন থিটা কি হয় তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কোস থিটা হয় কি
ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এখানে ভূমি কে আছে, ধরো ভূমি ভূমি বার করব, তাহলে আমাদের ভূমি যদি বার করতে হয় তাহলে ভূমি সমান কি হচ্ছে, অতিভুজ ইন্টু অতিভুজ ইন্টু cos থিটা। তাহলে অতিভুজের মান কত এ, তাহলে ভূমি সমান আমরা কি পেয়ে গেলাম, এ cos থিটা। তো এই যে এ cos থিটাটা কোন বরাবর পেলাম, এই অনুভূমিক রেখা বরাবর পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুভূমিক উপাংশ। তো এটাকে আমরা এ এক্স দিয়ে চিহ্নিত করব। তাহলে এ ভেক্টরের এটাকে লিখে রাখি অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ। বা আরেকটা মাথায় রাখার প্রসেস হচ্ছে যে এ ভেক্টর যার সাথে যে লাইনটা, বলো এখানে অক্ষর নাও থাকতে পারে, লাইনটাও বলতে পারি, যে এ ভেক্টর যে লাইনটার সাথে থিটা কোণ করবে ওই লাইন বরাবর এ ভেক্টরের উপাংশটা হবে কি এ cos থিটা। এইটুকু মনে রাখো। আচ্ছা, এবার সাইন থিটার ফর্মুলা যদি আমরা লিখি, যে সাইন থিটা ইকুয়ালস টু কি লেখা যায়, সাইন থিটা ইকুয়ালস টু লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্ব সমান কি লেখা যায়, তাহলে লম্ব সমান লেখা যায় অতিভুজ, তো এ পেয়ে গেছি আর সাইন থিটা পেয়ে গেলাম। তাহলে দেখো লম্ব কোন বরাবর ছিল, ত্রিভুজটার লম্ব এই বরাবর, যেটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল আছে। তো আমরা এখন এই বরাবর কি পেয়ে গেলাম, এ সাইন থিটা। তো সমান্তরাল ভেক্টর সমান and সমান্তরাল হয়, তো এই বরাবর আমরা এ ওয়াইটা কি লিখতে পারবো, এ সাইন থিটা, এরকম লিখে রাখি। তো এইটা যেহেতু উলম্ব বরাবর পাচ্ছি, তাই এটাকে বলবো আমরা কি উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ, উপাংশ। বা এটাকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল, আর এটাকে হরাইজন্টাল, হরাইজন্টাল, হরাইজন্টাল বলে, কম্পোনেন্ট বলে। তো মাথার কথা হচ্ছে, এখানে মাথায় রাখার বিষয় যে যে কোনো ভেক্টর যে কোনো লাইনের সাথে, এটা ধরে নিচ্ছি আরবিটারি, এরকম একটা লাইন ধরে নিলাম, এরকম একটা ভেক্টর ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, সোজা হচ্ছে না, এটা সোজা হবে। আচ্ছা, এরকম ভেক্টর ধরে নিচ্ছি, এরকম একটা ভেক্টর ধরে নিচ্ছি, আর এরকম একটা, এরকম একটা লাইন, এটা লাইন হলো, আর এরকম একটা ধরে নিচ্ছি এম ভেক্টর, আর এই লাইনের সাথে এম কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, থিটা ডিগ্রি, ওর 30 ডিগ্রি ধরে নিলাম, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এম এর এই লাইন বরাবর উপাংশটা কত হয়ে যাবে, এম কস 30 ডিগ্রি। আচ্ছা, আর এই লাইনের সাথে যেটা উলম্ব আছে বা লম্ব রেখা আছে, সেই বরাবর উপাংশটা কত হয়ে যাবে, এম সাইন 30। এইটাই এইভাবে মনে রাখতে হবে। জাস্ট এখানে যেহেতু উলম্ব এই এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিসটা অনুভূমিক আছে, তাই অনুভূমিক উপাংশ বলা চলে, বাট এটা এখন সবসময় ঠিক নয়। লাইনটা যেরকমই থাকুক, এটা দেখো এই লাইনটা কিন্তু এখন এ নেই, অনুভূমিক নেই, মানে এ অনুভূমিক এক্স এক্স অক্ষের সাথে ম্যাচ করে নি এই লাইনটা, তাই বলে কি কম্পোনেন্ট পাবো না, সেরকম ব্যাপারটা নয়। যার সাথেই থিটা কোণ করে থাকবে সেই বরাবর কম্পোনেন্ট আমরা এম কোস থিটা বলবো। তো এই লাইনের সাপেক্ষে এটাকেই বলা যাবে অনুভূমিক উপাংশ, আর এই লাইনের সাপেক্ষে উলম্ব উপাংশ এম কস থিটা। তো লাইনের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে এটা মানে সবসময় ফিক্সড নেই, যে অক্ষের সাপেক্ষে বলতে নেই। তো চলো এবার আমরা লব্ধির মান বার করব, দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়, মান নির্ণয় কি করে করব? তো দেখো এরকম আমরা একটা ত্রিভুজ, সূত্র ত্রিভুজ ড্র করেছিলাম। তো এটা লাইন এরকম চলে যাচ্ছে, তাহলে এ ভেক্টর কি হচ্ছে, এ ভেক্টর হচ্ছে এটা, আর বি ভেক্টর কোন দিকে যাচ্ছে, এই দিকে। তাহলে এ ভেক্টরকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে এ ভেক্টর এই বরাবর চলে যাচ্ছে, আর বি ভেক্টর এই, তো এ এন্ড বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, কোণ কত হবে, থিটা। তো এইখান থেকে এই যে বি এর শেষ প্রান্ত থেকে যদি আমরা একটা লম্ব এখন এখানে ড্র করি, তাহলে দেখো এটা 90 ডিগ্রি হয়ে গেল। লম্ব ড্র করলে আমরা বলতে পারি বি এর এই এই লাইনের সাথে থিটা কম্পোনেন্ট, থিটা অ্যাঙ্গেল করছে, থিটা কোণ করছে, তো এর কম্পোনেন্ট কত হয়ে যাবে, বি কস থিটা। আর অনুভূমিকটা কত হয়ে যাবে, বি সাইন থিটা। অনুভূমিক না, এটা উলম্ব, অনুভূমিক বি কস থিটা,
এবার দেখো এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ছিল, এদের লব্ধি কোনটা দিয়ে যায়? ওদের মিডিল দিয়ে। সামান্তরিকের সূত্র এখন দেখালাম, সামান্তরিক এখন ড্র করলে ক্লিয়ার বোঝা যাবে। আচ্ছা সামান্তরিক যদি আমরা ড্র আঁকি তাহলে কিরকম হবে দেখো তো। তাহলে এ এ সমান্তরাল হয়ে গেল, সমান অ্যান্ড সমান্তরাল হয়ে গেল। এবার বি ভেক্টর আর এটাও বি ভেক্টর হয়ে গেল, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। এবার আমরা একটু নাম দিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি এম এন ও পি কিউ। তো দেখো এইখানে একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজটা দেখার চেষ্টা করবে। এম ও বি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা দেখো 90 ডিগ্রি আছে। তাহলে ত্রিভুজ এম ও পি একটি একটি এখন ডিস্টার্ব হলে প্রচুর অসুবিধা হয়। এক তো চার্জিং বেশিক্ষণ লাস্টিং করছে না, তার উপর আবার বাফারিং হয়ে যাচ্ছে। চলো ঠিক আছে, এবার দেখো ত্রিভুজটা একটু দেখার চেষ্টা করবে। এম ও পি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে একটা সূত্র পাই, সেই সূত্রটা কি? যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো অতিভুজ এখানে কি আছে, ত্রিভুজটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করি। এম ও পি অতিভুজ হয়ে যাচ্ছে এম বি এমপি। তাহলে আমরা এখন লেখার চেষ্টা করছি এমপি স্কোয়ার। আচ্ছা লম্ব কোনটা? ও বি, ওপি, সরি ওপি স্কোয়ার। আচ্ছা ভূমি কতটা? এম এন, এম এন না এম ও, ভূমি হচ্ছে এম ও স্কোয়ার। এবার এমপি সমান কি আছে মিডিলে, এটা সি ভেক্টর নাম দিলাম। তাহলে এখানে সিটাকে লিখতে হবে যে সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর প্লাস ভেক্টর। তাহলে সি ভেক্টর এটা হচ্ছে সি স্কোয়ার। ওপি কি আছে? ওপির ভ্যালু আছে বি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এই জায়গায় দেখো এম ও কে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, যে এম এন প্লাস এন ও। তাহলে এটাকে লিখতে পারি এম এন যোগ এন ও তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর এটা কত পেয়ে যাবো? দেখো এম এন তো এ আছে, আর এন ও পেয়েছি আমরা বি কস থিটা, বি কস থিটা। তাহলে এটা হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে হবে আমাদের। তাহলে এটা সি স্কোয়ার, সি স্কোয়ার সমান কি লেখা চলে? বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস এদিক হয়ে গেল বি স্কোয়ার cos স্কোয়ার থিটা। তো চলো এই দেখো এইখান থেকে বি স্কোয়ার কমন যদি নিই তাহলে লেখা যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর এদিকে পরে থাকবে কি এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো সি স্কোয়ার সমান কত আসছে? এইটা দেখো এই ভ্যালুটা যারা ত্রিকোণমিতি করেছো বা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে পেয়ে গেলাম বি স্কোয়ার থিটা, বি স্কোয়ার, এটা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আমরা সি ইকুয়ালস টু কি থাকছে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আমরা এখন লব্ধির মান বের করে নিয়েছি।
তাহলে এই লব্ধির উপর ডিপেন্ড করে কিছু মান আমরা করে নিচ্ছি। যদি ধরো 1 নাম্বার, যে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা সমান 0 ডিগ্রি হয়, তো কি হবে? cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা c ইকুয়ালস টু কত পাবো? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, আর cos থিটার ভ্যালু বসে দিলি 1। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? রুট ওভার অফ a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে এটা চলে আসবে c সমান a প্লাস। যদি এমনটা হয় এ বি এর থিটার মান যদি পাই হয়, তাহলে cos পাই কত হচ্ছে? -1। তাহলে আমরা c সমান কি লিখতে পারবো? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, আর cos থিটার জায়গায় -1 বসিয়ে দিলাম। তাহলে গুণ করলে এটা কত চলে আসবে? এটা আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কার ফর্মুলা আসছে? c ইকুয়ালস টু রুট ওভার অফ a মাইনাস b তার হোল স্কোয়ার। তো c ইকুয়ালস টু আসবে কত? a মাইনাস b। এটাই হচ্ছে ক্ষুদ্রতম মান, লব্ধির ক্ষুদ্রতম মান। এটা হচ্ছে লব্ধির বৃহত্তম মান, লব্ধির বৃহত্তম মান। আচ্ছা, যদি ধরো থিটার মান 0 না আর 180 ডিগ্রিও না, থিটা যদি তার মাঝামাঝি ধরো 90 ডিগ্রি হয়, তাহলে কত হচ্ছে? cos 90 ডিগ্রির মান হচ্ছে কত? 0। তাহলে c এক্ষেত্রে কত হয়ে যাবে? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, cos থিটার জায়গায় আমরা 0 বসিয়ে দিলে c এর মান পাবো আমরা রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, এই আবার থিটার মান 45, 30 যা কিছু ধরবো সেই রকম মান আসবে। তার মানে দুটো ভেক্টরকে যোগ করলে আমাদের মান আসার সম্ভাবনা কত থাকছে? a মাইনাস b থেকে a প্লাস b এর মাঝখানে অসংখ্য অসংখ্য মান আসবে, অসংখ্য মান আসতে পারে। সেটা ডিপেন্ড করবে তাদের মধ্যবর্তী কোণের উপর। তো এখান থেকে একটা জিনিস শেখার আছে, যে দুটো ভেক্টর রাশিকে যদি আমরা যোগ করি, তো অনেক সময় রেজাল্ট 0 চলে আসতে পারে। মানে দুটো সমভেক্টর রাশি, মানে ধরো সমান মান যদি সমান হয় আর ওদেরকে যোগ করলে মান কত আসতে পারে? লব্ধি ভেক্টর মান আসতে পারে 0, এবং সর্বোচ্চ মান কত ক্ষুদ্রতম মান আসতে পারে 0, এবং সর্বোচ্চ মান কত আসতে পারে? ওই দুটোর যোগফল। আর এই 0 এবং ওই দুটোর যোগফলের মাঝখানে অসংখ্য মান আসতে পারে। কিন্তু আমরা নর্মাল যে যোগ বিয়োগ শিখে এসেছি, তাদের ক্ষেত্রে কি হবে? দুটো সংখ্যা ধরো 5 আর 5 কে যোগ করলে কত হবে? 10ই হবে শুধু। বা 5 আর 5 কে বিয়োগ করলে 0 হবে। 0 আর 10 এই দুটোই মান পাবো। এবার এই রকম ভেক্টর রাশির ক্ষেত্রে অসংখ্য মান পাচ্ছি কেন? এটার কারণ হচ্ছে ওদের অভিমুখ বিভিন্ন বিভিন্ন রকম যদি হয়, তাহলে ওদের মধ্যবর্তী কোণের মান বিভিন্ন হওয়াতেই আমাদের লব্ধির মান কি হচ্ছে? বিভিন্ন রকম আসছে। কারণ লব্ধি ওদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করছে, ওই দুটো ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করছে। এইটুকু মাথায় রাখবে। তো এখান থেকে আরো অনেক কিছু, মানে ধরো এই লব্ধি ভেক্টর সি ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, বি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এগুলো আমরা নির্ণয় করব। তো ওগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখো, সি ভেক্টর দিয়ে যাচ্ছে, এর সাথে কত ডিগ্রি কোণ করছে? আমরা ধরে নিলাম আলফা। এই সি ভেক্টর লব্ধি ভেক্টরটা বি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? তো এই আলফা বিটার মান আমাদের নেক্সট ক্লাসে হবে। তো আজকে আপাতত এইটুকু।